রাজনীতির পুরনো বন্দোবস্তকে 12 তারিখ লাল কার্ড দেখাবে জনগণ, চাপায়ে জামায়াত আমির। 12 তারিখ দুটি ভোট, কয়টা? একটা হচ্ছে পুরানা বন্দোবস্তকে লাল কার্ড, নতুন বন্দোবস্তকে আহলান সাহলান, ওয়েলকাম, স্বাগতম। উত্তরের 4 জেলায় জনসভা, উচ্ছ্বসিত নেতাকর্মীরা। শুভেচ্ছার স্বাগতম, শুভেচ্ছার স্বাগতম, আমির জামাতের আগমন। বিএনপির নির্বাচনী ইশতেহার ঘোষণা কাল বিকেল 3টায়, জানালেন রিজভী। যে জনসভাটি হবে চেয়ারম্যানের, সেটি হবে 8ই ফেব্রুয়ারি রবিবার। ভেন্যু একই থাকবে, এই সংবাদের বিষয়। এবার আর ভোট জালিয়াতির সুযোগ নেই, হুঁশিয়ারি ফখরুলের। শ্রমিকদের কর্মবিরতি নিয়ে চট্টগ্রাম বন্দর ভবনে প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে নৌ উপদেষ্টা। ষষ্ঠ দিনেও অচল বন্দর, উদ্বেগে ব্যবহারকারীরা। 17 মাসে দেশের মানবাধিকার পরিস্থিতি ছিল উদ্বেগজনক, হিউম্যান রাইটসের প্রতিবেদন। হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকার, কমেছে গুমের সংখ্যা। এবং বিশ্বকাপ ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ক্রীড়া উপদেষ্টার ধন্যবাদ। বাংলাদেশের প্রতি সংহতিতেই ম্যাচ বর্জন, বলছে পাক সরকার। দর্শক, স্বাগত নিউজ 24 সংবাদে। আর পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। চলে যাব পুরো খবরে। জুলাই আন্দোলনে ঢাকার আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় 6 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। যাবজ্জীবন দেওয়া হয়েছে আরও 7 আসামিকে। বৃহস্পতিবার দুপুরে এই রায় ঘোষণা করা হয়। রায়ে 2 আসামিকে দেয়া হয়েছে 7 বছর করে কারাদণ্ড। আর খালাস পেয়েছেন মামলার রাজসাক্ষী হওয়া পুলিশের এসআই আফজালুল হক। মৃত্যুদণ্ড পাওয়াদের মধ্যে রয়েছেন সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সাইফুল ইসলাম, যিনি পলাতক আছেন। তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে নিহতদের পরিবারের মধ্যে বিলি করে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। মামলাটির মোট আসামি 16 জন, যাদের মধ্যে 8 জনই পলাতক আছেন। আগামী 12 তারিখ রাজনীতির পুরনো বন্দোবস্তকে লাল কার্ড দেখাবে জনগণ, এমন মন্তব্য করেছেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনী জনসভায় এই কথা বলেন তিনি। এর আগে সকালে নওগাঁর এটিএম মাঠে সমাবেশে তিনি অভিযোগ করেন, যারা পরিবারতান্ত্রিক সরকার চায় তারাই এক্স আইডি হ্যাক করে মিথ্যাচার করছে। ক্ষমতায় গেলে জমিদারি প্রথার যে রাজনীতি দেশে চলমান তা বিলুপ্ত করা হবে। বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত এনে রাষ্ট্রীয় কোষাগারে জমা করার ব্যবস্থা করবে জামাত। কাউকেই চাঁদাবাজি করতে দেয়া হবে না। এদিকে আজ রাজশাহীর গোদাগাড়ি ও নাটোরেও জনসভায় বক্তব্য রাখবেন জামায়াত আমির। ইনশাআল্লাহ 12 তারিখ দুটি ভোট, কয়টা? একটা হচ্ছে পুরানা বন্দোবস্তকে লাল কার্ড, নতুন বন্দোবস্তকে আহলান সাহলান, ওয়েলকাম, স্বাগতম। মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছে। এই লুণ্ঠন করা টাকাগুলো দেশে রাখার সৎ সাহস ছিল না বলে বিদেশে পাচার করে দিয়েছে। লুণ্ঠিত অর্থ না, এইগুলা নিয়ে কাউকে আমরা বিদেশে শান্তিতে থাকতে দেব না। আমি একটু শক্ত করেই বলি, হাতটা আস্তে করে মুখ দিয়ে পেটের ভিতরে ঢুকে ওগুলা বের করে আনবো ইনশাআল্লাহ। দর্শক, বিএনপি নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে আগামীকাল বিকেল 3টায়। আর রাজধানীর নয়াপল্টনে দলটির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে আগামী সোমবার, এমনটি জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে আসেন তিনি। বলেন, সোমবার দলের শেষ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। জনসভা সফল করতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ঢাকা এবং আশপাশের সংসদীয় আসনের প্রার্থীরা জনসভায় উপস্থিত থাকবেন। ভোটাররা নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন, সেটি প্রত্যাশা করে বিএনপি, বলেন রুহুল কবির রিজভী। আমাদের সর্বশেষ জনসভা, এখানে প্রধান অতিথি হিসেবে দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব উপস্থিত থাকবেন। ঢাকা মহানগরী সর্বশেষ আমাদের জনসভার সর্বশেষ যে জনসভাটি হবে চেয়ারম্যানের, সেটি হবে 8ই ফেব্রুয়ারি রবিবার। ভেন্যু একই থাকবে, এই সংবাদের বিষয়। এবার নির্বাচনে ভোট জালিয়াতির কোনো সুযোগ নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে নিজ আসন ঠাকুরগাঁওয়ে নির্বাচনী গণসংযোগকালে এই কথা বলেন তিনি। বলেন, তাদের শরীরে 1 বিন্দু রক্ত থাকতে জনগণের কোনো ক্ষতি হতে দিবেন না। বিএনপি ক্ষমতায় গেলে 50 লাখ পরিবার পাবে ফ্যামিলি কার্ড। কৃষকদের জন্য কৃষি কার্ড এবং ন্যায্য মূল্যে সার ও বীজ দেয়া হবে জনগণকে, এমন প্রতিশ্রুতিও দেন মির্জা ফখরুল।
এইবার ভোটটাতে কোনো জালিয়াতি চাকরি জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই। আমাদের কৃষকেরা যেন সার বীজ বা পানি পাই তার ব্যবস্থা করবে। বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে তাহলে হচ্ছে যে মহিলাদের জন্য 50 লাখ পরিবারকে প্রথমেই ফ্যামিলি কার্ড দেবেন। আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আপনাদের কোনো ক্ষতি আমরা হতে দেব না। নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। ভোটারদের মন জয়ে মাঠে ময়দান চষে বেড়াচ্ছেন বিভিন্ন দলের প্রার্থীরা। এরই ধারাবাহিকতায় সকালে পোস্তগোলা এলাকায় গণসংযোগ করেন ঢাকা 4 আসনের জামায়াত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদিন। এ সময় এই এলাকার নানা সংকট তুলে ধরে তা সমাধানের প্রতিশ্রুতি দেন তিনি। বলেন, সরকার এখনো অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাসীদের দমনে পদক্ষেপ নিচ্ছে না। এটি নির্বাচন সুষ্ঠু হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। জনগণ উৎসবমুখর পরিবেশে ভোট দিতে আসবে, সেজন্য যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার দরকার সেটা আসলে আমরা দেখছি না। যেমন অবৈধ অস্ত্র উদ্ধার এখনো কার্যকর আমরা দেখছি না। এরপর সন্ত্রাসীদের গ্রেপ্তার হচ্ছে না। কালো টাকার যে প্রভাব নির্বাচনের ক্ষেত্রে হয়ে থাকে সেটার ব্যাপারে যে মনিটরিং, সে কার্যকর কোনো মনিটরিং আমরা লক্ষ্য করছি না। জাতীয় সংসদ নির্বাচনে বিমান বাহিনীর ৩,৭৩০ জন সদস্য দায়িত্ব পালন করবেন। বাহিনীর সবাই যাতে কোনো পক্ষপাতিত্ব না করেন সেই নির্দেশ দিয়েছেন বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। এবারই প্রথম নির্বাচনে মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবে বিমান বাহিনী। এ উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে ব্রিফিং হয়। সেখানে কথা বলেন বাহিনীর প্রধান। তিনি বলেন, আসন্ন নির্বাচন নিরবচ্ছিন্ন, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করতে দায়িত্ব পালন করছে বিমান বাহিনী। সব মিলিয়ে কম থাকবে। সারা দেশ আজকে নির্বাচনের জন্য প্রস্তুত। আর মাত্র 7 দিন বাকি। এখন যেটাকে বলে শেষ পর্যায়ে যেসব প্রস্তুতি নিতে হয় সেই পর্যায়ে আমরা চলে এসেছি। তো এই মুহূর্তে আমরা আজকে হচ্ছে 5 তারিখ, আমরা আগামী 2 দিন পরেই আমাদের বিশেষ করে ডিপ্লয়মেন্ট যেটা হওয়ার কথা, প্রাক এবং পরবর্তী নির্বাচনের যে ডিপ্লয়মেন্ট, সেই ডিপ্লয়মেন্টটা আমরা করব। দর্শক, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জের পর এবার রাজশাহীর জনসভায় কথা বলছেন জামায়াত আমির। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। সরকারি, আধা সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত যেখানেই কাজ হোক একই নীতিমালা অনুসরণ করতে হবে ইনশাআল্লাহ। কর্মস্থলে যে সমস্ত নারীরা, বোনেরা, মায়েরা কাজ করে তাদের জন্য বেবি কেয়ার, ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে জায়গায় জায়গায়। নীতিমালা অনুসরণ করতে হবে ইনশাআল্লাহ। কর্মস্থলে যে সমস্ত নারীরা, বোনেরা, মায়েরা কাজ করেন তাদের জন্য বেবি কেয়ার, ডে কেয়ার সেন্টার গড়ে তোলা হবে জায়গায় জায়গায়। এবং শিল্প ঘন এলাকায় তাদের জন্য আলাদা বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলার পরিকল্পনা আমাদের রয়েছে। কারণ রাষ্ট্রকে তারা দিয়েই যাবে আর তার নিজের মূল্যায়ন মর্যাদাটা রাষ্ট্র করবে না, এটা হতে পারে না। এই রাষ্ট্র শ্রমিকদেরকে আর রাস্তায় নামে দাবি আদায়ের জন্য আইন শৃঙ্খলা বাহিনীর মুখোমুখি করবে না। দর্শক, কথা বলছিলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন চট্টগ্রাম বন্দরের শ্রমিক ও কর্মচারীরা। এমন প্রেক্ষাপটে সকালে বন্দরের বোর্ড রুমে নৌ পরিবহন উপদেষ্টা শাখাওয়াত হোসেন বন্দর কর্তৃপক্ষ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেন। বৈঠক শেষে তিনি বলেন, শ্রমিকদের সাথে আলোচনা করে আজকের মধ্যে একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করছেন তারা। এর আগে সকালে বন্দর ভবনে যাওয়ার পথে আন্দোলনকারীদের তোপের মুখে পড়েন নৌ পরিবহন উপদেষ্টা। এ সময় আন্দোলনকারীরা নানা স্লোগান দেন। পরে উপদেষ্টার কথাতে আশ্বস্ত হন শ্রমিকরা। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, নৌ পরিবহন উপদেষ্টা এবং বন্দর কর্তৃপক্ষের সাথে তো বৈঠক হয়েছে, কি সিদ্ধান্ত হয়েছে বিস্তারিত একটু জানতে চাচ্ছি আপনার কাছে।
ধন্যবাদ ফয়সাল আপনাকে। এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি নৌ উপদেষ্টা, যেমনটা জানিয়েছেন যে শ্রমিক যারা ধর্মঘট করছেন, কর্মবিরতি পালন করছেন, তাদের সাথে আলোচনা করার চেষ্টা করছেন। তবে ঘণ্টাব্যাপী কিন্তু আলোচনা হয়েছে, সেখানে শ্রমিকদের কয়েকজন প্রতিনিধি ছিল, তবে বেশিরভাগ প্রতিনিধি কিন্তু ছিল না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এখনো পর্যন্ত বন্দর ভবনে দেখতে পাচ্ছেন, বন্দর ভবনের চারিদিকে কিন্তু প্রশাসন খুব সতর্ক অবস্থান আছে, সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ, বিজিবি, এমনকি অন্যান্য বাহিনী যারা আছে তারাও কিন্তু সতর্ক অবস্থান আছে। আর এখানে যারা আন্দোলন করছেন, কর্মবিরতি পালন করছেন, তাদেরকেও কিন্তু আমরা বন্দরের ভেতরে সেখানে কিছুক্ষণ পর পর মিছিল করতে দেখা যাচ্ছে। এমনকি বাইরেও দেখতে পাচ্ছেন অনেক শ্রমিক কিন্তু তারা অলস সময় কাটাচ্ছেন, যেখানে তারা কাজ করার কথা রয়েছে, পণ্য খালাস করার কথা রয়েছে, সেখানে কিন্তু পণ্য খালাস একেবারে বন্ধ হয়ে গেছে। আজকে 6ষ্ঠ দিনের মতো চলছে, এর মধ্যে 3 দিন চলছে একেবারে 24 ঘন্টার কর্মবিরতি। তারা বলছেন এখনো পর্যন্ত তারা কাজে ফিরেনি, এমনকি তাদের সাথে বৈঠকের যে ডাক দেওয়া হয়েছে সেটি কিন্তু তারা এখনো পর্যন্ত সেই বার্তাটা কিন্তু তাদের কাছে আসেনি বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা এতক্ষণ ধরে বন্দর এলাকায় কিন্তু বিভিন্ন জনের সাথে আমরা কথা বলেছি। একটু আগেই কিন্তু বন্দরে এসেছিলেন নৌ উপদেষ্টা কিন্তু বন্দর চেয়ারম্যান সহ অন্যান্য যারা আছেন সংশ্লিষ্ট তাদের সাথে বৈঠক করেছেন। বৈঠকের পর কিন্তু সাংবাদিকদের তিনি জানিয়েছেন আজকের মধ্যে একটা সুরাহা হতে পারে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে ফয়সালের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, প্রতিশ্রুত মানবাধিকার ও সংস্কার বাস্তবায়নে হিমশিম খাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের বার্ষিক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। সংস্থাটি বলছে শেখ হাসিনা সরকারের আমলের গুমের সংস্কৃতি প্রায় বন্ধ হয়েছে, কিন্তু বেড়েছে রাজনৈতিক গণগ্রেপ্তার। রাজনৈতিক মতপার্থক্যে থমকে গেছে রাষ্ট্র সংস্কার কার্যক্রম। এই ছিল সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।